হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এসএসসি, রেলওয়ে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেছো নতুন, ঠিক আছে? আর তোমরা তো ভাবছো জিকে জিএস আমরা কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, ঠিক আছে? তো কোন বইটা পড়লে ভালো হবে, ঠিক আছে? আমাদের বাংলাতে তোমরা হয়তো অনেকেই জানো সেইভাবে কোনো বই নেই, জিকে জিএস এর জন্য ভালো কোনো বই নেই, ঠিক আছে? ইংলিশ হিন্দিতে আছে। তো যাই হোক, তোমাদের জিকে আর জিএস আলাদা করে যদি লেভেলটাকে বাড়াতে হয় তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে? আর আমি তোমাদের ১ নম্বর মানে একদম সলিড কনটেন্ট দেবো যাতে করে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা সঠিকভাবে করতে পারো, ঠিক আছে? তোমরা আজকে ক্লাসটা দেখার পরে বুঝতে পারবে যে তোমাদের জিকে জিএসটা কতটা বুস্ট হবে, ঠিক আছে? জিকে জিএসে তোমরা টেক্সট বুক বলো, যে আদার্স যে কোনো মানে টেস্ট পোর্টাল যেগুলো আছে সেগুলোতে তোমরা টেস্ট দেওয়ার পরে বুঝতে পারবে যে তোমাদের জিকেটা কতটা মানে বুস্ট হয়েছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আমরা জিওগ্রাফি দিয়ে স্টার্ট করছি, এরপরে পলিটি, হিস্ট্রি, সায়েন্স সব টোটালটাই কমপ্লিট করবো একটা একটা মানে চ্যাপ্টার ওয়াইজ। তো আজকে আমরা জিওগ্রাফি দিয়ে শুরু করছি। জিওগ্রাফি থেকে আমরা ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন, ঠিক আছে, ভারত ও তার অবস্থান সম্পর্কে জানবো। তো যাই হোক, যতটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন ততটাই আমরা পড়বো। আর এই পিডিএফটা আমি টেলিগ্রামে আপলোড করব। তারপরে তোমরা বারবার রিভিশন দেবে, ঠিক আছে? বারবার রিভিশন দেবে, দেখবে তোমাদের কোনো কোশ্চেন বাজছে না সেভাবে আর, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওর পিডিএফ থেকেই তোমরা শুধু পড়ো, কোনো আদার্স ম্যাটেরিয়ালের প্রয়োজন নেই, ঠিক আছে? কনটেন্ট যত কম রাখবে তত তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো। এটা মাথায় রাখবে। আমার এতদিনের এক্সপেরিয়েন্স থেকে তোমাদের এই কথাগুলো বলছি। তো তোমরা অবশ্যই সেইভাবে প্রস্তুতি নেবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করি চলো। দেখো, সাম ফ্যাক্ট অ্যাবাউট ইন্ডিয়া, ভারত সম্পর্কে কিছু তথ্য। ভারত একটা সময় গন্ডোয়ানা ল্যান্ডের একটি কিন্তু অংশ ছিল। কোথাকার অংশ ছিল? গন্ডোয়ানা ল্যান্ডের একটি অংশ ছিল, ঠিক আছে? এবার এশিয়া মহাদেশে কিন্তু অবস্থিত ভারতবর্ষ। কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে কিন্তু ভারতবর্ষ অবস্থিত। আমরা যখন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়বো তখন এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি যেহেতু শুরু করেছি, তাই আমি শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি বিশেষ যে ফ্যাক্টগুলো থাকবে সেইগুলোই আলোচনা করব, ঠিক আছে? তো তারপরে দেখো, আয়তনের দিক থেকে যদি আমরা দেখি, বিশ্বের মোট আয়তনের 2.4% দখল করা হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে? জনসংখ্যার দিক থেকে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 17.7% বাস করে ভারতবর্ষে, ঠিক আছে? এবার আয়তনের ভিত্তিতে যদি আমরা ক্রমটাকে দেখি, রাশিয়া রয়েছে ১ নম্বরে, ২ নম্বরে কানাডা, ৩ নম্বরে চীন, ৪ নম্বরে ইউএসএ, ৫ নম্বরে ব্রাজিল, ৬ নম্বরে অস্ট্রেলিয়া, ৭ নম্বরে ভারত, ঠিক আছে? ৮ নম্বরে আর্জেন্টিনা। প্রথম ৩ টে এবং লাস্ট দুটো তোমরা মনে রাখার চেষ্টা করবে। রাশিয়া, কানাডা, চীন, একদম ডাইরেক্টলি কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে যে ৩য় বৃহত্তম আয়তনের দিক থেকে দেশের নামটা কি, ঠিক আছে? তো তখন তোমাদের কিন্তু অপশন অনেক কিছু থাকবে। তোমরা যদি না পড়ে যাও তখন তোমাদের কোশ্চেন করতে অসুবিধা হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখি। দেখো, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে কিছু ফ্যাক্ট আমরা জানবো। ভারতের মোট বর্তমানে যা টোটাল ২৮টি রাজ্য রয়েছে। কতগুলি? ২৮টি রাজ্য রয়েছে এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, ঠিক আছে? আয়তন অনুযায়ী রাজস্থান সবথেকে বৃহত্তম, ঠিক আছে? নেক্সট হচ্ছে গোয়া, ক্ষুদ্রতম রাজ্য। ক্ষুদ্রতম রাজ্য যদি আমরা বলি তাহলে গোয়া। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, ঠিক আছে? জনসংখ্যার অনুযায়ী যদি সর্বাধিক জনসংখ্যার কথা বলি, উত্তরপ্রদেশে কিন্তু সর্বাধিক জনসংখ্যা রয়েছে। সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে সিকিম। সর্বাধিক ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। সর্বনিম্ন লাক্ষাদ্বীপ, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা সেন্সাস ২০১১ যখন আমরা পড়বো তখন এই টপিকগুলো নিয়ে আরো ডিটেলস আমরা আলোচনা করবো, ঠিক আছে? আরেকটা পয়েন্ট মনে রাখবে, বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, ঠিক আছে? নেক্সট দেখো, এক্সট্রিম পয়েন্ট, ভারতের যে চরম প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তগুলো সম্বন্ধেও কিন্তু আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে, প্রত্যেকে। তো নর্থ আর সাউথে তোমরা এখানে দেখতে পাচ্ছ, নর্থ আর সাউথের যে ডিভিশনটা রয়েছে, ঠিক আছে? তো এইখান থেকে এই পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব, আর এদিকে উত্তর থেকে দক্ষিণ, ঠিক আছে? এই পয়েন্টগুলো আমাদের জানার প্রয়োজন। দেখো, নর্থের একদম এক্সট্রিম পয়েন্ট হচ্ছে ইন্দ্রাকোল, ঠিক আছে? ইন্দ্রাকোল কোন রাজ্যে অবস্থিত বা ইউটিতে? সেটা হচ্ছে লাদাখ। নেক্সট যদি আমরা দেখি, পশ্চিমের সর্বোচ্চ প্রান্ত হচ্ছে গুহারমতি, গুজরাটের গুহারমতি, ঠিক আছে? পূর্বের দিকে রয়েছে কিবুতি, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে কেপ ক্যামেরন বা হচ্ছে কন্যাকুমারী, এটা হচ্ছে তামিলনাড়ুতে। আর ইন্দ্রা পয়েন্ট হচ্ছে আন্দামান। সাউথের মোস্ট মানে এই প্রান্ত হচ্ছে আন্দামান। ইন্দ্রা পয়েন্ট যেটা রয়েছে। যদি মানে ইন্দ্রা পয়েন্ট আর ইন্দ্রা কোলের সাথে তোমরা গুলিয়ে ফেলবে না। আন্দামান বললে ইন্দ্রা পয়েন্ট হবে, আর ইন্দ্রা কোল বললে সেটা লাদাখ হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। দেখো, ল্যাটিটিউড এবং লংগিটিউড, ঠিক আছে? তো অক্ষাংশ দ্রাঘিমা বুঝতে গেলে আমাদের এর পিছনে কিছু কনসেপ্ট আমাদের বুঝতে হবে। তো তোমাদের একটা নতুন পেজে নিই, এটা দেখো। এটা মনে করো পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এটাকে বলা হয় ভূমধ্য রেখা, ঠিক আছে? ভূমধ্য রেখা। এইবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে নর্থ এবং সাউথ যে পয়েন্টগুলো রয়েছে বা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, ভূমধ্য রেখা কিন্তু এই দুটো অংশকে সমান ভাগে ভাগ করে, ঠিক আছে? উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধকে সমান ভাগে যে ভাগ করে মানে হচ্ছে ভূমধ্য রেখা, ঠিক আছে? এটা মনে রাখবে। এইবার টোটাল ল্যাটিটিউড যদি আমরা দেখি, ঠিক আছে? টোটাল ল্যাটিটিউড টোটাল ল্যাটিটিউড হচ্ছে আমাদের ১৮১টা, ঠিক আছে? এবার এই যে এইখানে দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্টকে যদি আমরা বাদ দিই, এই দুটো পয়েন্টকে বাদ দিলেই টোটাল হয়ে যাবে ১৭৯টা, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। এবার দেখো, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে
এই যে এই পয়েন্টটা এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটাও 90 ডিগ্রি। হুম, দুটো 90 ডিগ্রি। এইটা হচ্ছে 66.1-2 বা 66.5 ডিগ্রি নর্থ। এইটা হচ্ছে 23.1-2 বা 23.5 ডিগ্রি নর্থ, ঠিক আছে? এইটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। এইটা 66.5 ডিগ্রি সাউথ, ঠিক আছে? এই পয়েন্টগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে, হ্যাঁ? এইটাকে বলা হচ্ছে টপিক অফ আর্কিটিক। এটাকে কি বলা হয়? টপিক অফ আর্কিটিক, ঠিক আছে? বা আর্কিটিক রেখা। এই রেখাটাকে বলা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন বা কর্কট রেখা। সরি, টপিক অফ ক্যান্সার বা কর্কট রেখা। এইটা ইকুয়েটর বা মধ্যরেখা। আর নেক্সট এই যে সাউথে যে পয়েন্টটা রয়েছে এটাকে বলা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন বা মকর রেখা। আর এটা হচ্ছে আন্টার্কটিক রেখা, ঠিক আছে? এই রেখাগুলোকে তোমরা একটু মনে রাখবে, তাহলে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অনেকটা ভালো হবে, ঠিক আছে? দেখো, দুটি যে এই যে মানে এখানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি অক্ষাংশ মানে হচ্ছে 111 কিমি, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স কত হবে? 111 কিমি। এটা মাথায় রাখবে, ঠিক আছে? দুটি দুটি ল্যাটিটিউড রেখার মাঝখানে মানে যে দূরত্বটা রয়েছে সেটা কিন্তু 111 কিলোমিটার, হ্যাঁ? এটা মাথায় রাখবে ভালো করে। আর এই যে ল্যাটিটিউড রেখাগুলো এটা কিন্তু একে অপরের প্যারালাল যাবে, ঠিক আছে? প্যারালাল মানে সমানভাবে সমান্তরালভাবে রেখাগুলো থাকবে, ঠিক আছে? এটাও মনে রাখবে। একটা দেখো, যদি এটাকে আমরা এইভাবে মনে করি আরকি। মনে করো এটা খাতা, মানে টোটালটা এইভাবে আমরা, মানে যদি এটা তো গোলাকার আছে, গোলাকারটাকে আমরা যদি মানে চতুর্ভুজ আকারে ধরে নিই, মানে খুলে নিই আরকি খাতার মতন করে, তাহলে এটা 180 ডিগ্রি ওয়েস্ট হবে। এইটা হয়ে যাবে 180 ডিগ্রি ইস্ট, ঠিক আছে? এইবার এইখানে মাঝখান থেকে কিন্তু এটা 0 ডিগ্রি আছে। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি যে রেখাটা আছে এটা কিন্তু আমাদের টাইম লাইন। এটা কি? টাইম লাইন। আর এই রেখাটা কোন জায়গা থেকে আছে? লন্ডনের গ্রিনিচ শহর দিয়ে কিন্তু এই রেখাটা আমাদের গেছে, ঠিক আছে? এই টাইম লাইনটা। তো এইখান থেকে আমাদের ইন্ডিয়ার অবস্থান কোথায় সেটা আমাদের জানতে হবে। আমাদের ইন্ডিয়ার অবস্থান হচ্ছে 82.5 ডিগ্রি, ঠিক আছে? ইস্টে। 82.5 ডিগ্রি ইস্টে কিন্তু আমাদের ইন্ডিয়ান অবস্থান, ঠিক আছে? এবারটা এই যে 5.5 ঘন্টা ডিস্টেন্স আমাদের জিএমটি টাইম, যে সময়টা আমরা দেখি জিএমটি 5.5 ঘন্টা, ঠিক আছে? 5.5 ঘন্টা যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স থেকে কিন্তু আসে যে মানে এই যে 0 ডিগ্রি টাইম জোনে যে রেখাটা রয়েছে এই রেখাটাকে 82 ডিগ্রি 82.5 ডিগ্রি ইস্টে যে সময়টা, মানে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের কত জানো? 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 4 মিনিট, ঠিক আছে? 4 মিনিট। দেখো, 360 ডিগ্রি সমান সমান 24 ঘন্টা, ঠিক আছে? এবার 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা। আবার 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 4 মিনিট, ঠিক আছে? 4 মিনিট। এইবার এই যে ডিস্টেন্সটা 82.5 ডিগ্রি ইস্ট যেটা রয়েছে এইটা সমান সমান হচ্ছে 5.5 ঘন্টা, মানে প্লাস জিএমটি প্লাস যেটা আমাদের টাইমে আসে আর কি। তো এইটা কেন হয়েছে? কারণ 1 ডিগ্রি সমান সমান যেহেতু 4 মিনিট, তাই 82.5 ডিগ্রিকে যদি আমরা গুণ করি 4 দিয়ে, তাহলে এই ঠিক 5.5 ঘন্টা এগিয়ে আমরা থাকি, ঠিক আছে? তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে? 300, 4 4 দুগুণে 8, 4 32 আর হাফ মানে 2, তার মানে হচ্ছে 330, ঠিক আছে? এটাকে 60 দিয়ে ভাগ করলে কত আসে? এইটা ভাগ করলে কিন্তু আমাদের 5.5 আসে, ঠিক আছে? তো এর মানেটাই হচ্ছে 5.5 ডিগ্রি, 5.5 ঘন্টা এগিয়ে আর কি, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারলে। এবার আমাদের ইন্ডিয়ান অবস্থানটা এখানে আমরা একটু দেখি। দেখো, এই কনসেপ্ট দুটো যদি মোটামুটি বুঝতে পারো, আমি ততটা হয়তো ভালোভাবে বোঝাতে পারিনি তোমাদের। যাই হোক, দেখো, আমাদের ঠিক ইন্ডিয়ার অবস্থানটা হচ্ছে ঠিক এরকম জায়গায়। এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্ট। ইন্ডিয়ার অবস্থানটা ঠিক এরকম একটা জায়গা, ঠিক আছে? তো এই কারণে আমরা এটাকে কি বলছি? ভারত সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা ইস্টের দিকে, এটা নর্থের দিকে। সেই কারণে উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত কিন্তু ইন্ডিয়া, ঠিক আছে? এইবার অক্ষাংশগুলোকে যদি আমরা দেখি, এইটা হচ্ছে 8 ডিগ্রি 4 নর্থ, ঠিক আছে? 8 ডিগ্রি 4 নর্থটা কোন জায়গায়? 8 ডিগ্রি 4 নর্থ হচ্ছে ঠিক এই জায়গাটায়, ঠিক আছে? 8 ডিগ্রি 4 নর্থ এবং 37 ডিগ্রি 6 নর্থ, মানে এই উপরের পোর্শনটাকে বোঝানো হচ্ছে। ঠিক এই জায়গাটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 37 ডিগ্রি 6 নর্থ আর এটা হচ্ছে 8 ডিগ্রি 4 নর্থ। আর এই যে রেখাটা গেছে, এই রেখাটা উত্তর দক্ষিণ বিস্তার, যে রেখাটা রয়েছে এটা হচ্ছে 68 ডিগ্রি 7 ইস্ট, আর এটা হচ্ছে 97 ডিগ্রি 25 ইস্ট, ঠিক আছে? এবার দেখো, উত্তর থেকে দক্ষিণ যে বিস্তারটা রয়েছে, মানে এই লম্বাটা, এই লম্বা পোর্শনটার দৈর্ঘ্য হচ্ছে 3214 কিলোমিটার, ঠিক আছে? আর পূর্ব থেকে পশ্চিমের বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। কত কিলোমিটার? 2933 কিলোমিটার, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে মোটামুটি। এবার নেক্সট দেখো, টপিক অফ ক্যান্সার। টপিক অফ ক্যান্সার আমরা এর আগে প্রশ্নে আমরা দেখে নিয়েছি যে এই রেখাটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতকে প্রায় দুটি সমানভাবে বিভক্ত করেছে, ঠিক আছে? তো ভারতের মাঝখান দিয়ে এই যে রেখাটা গেছে, এই জায়গাটার দিকে, এটাকে দুটি সমানভাবে ভাগ করেছে, ঠিক আছে? টোটাল 8টা স্টেটের মধ্য দিয়ে কিন্তু এই রেখাটা গেছে, ঠিক আছে? কি কি স্টেট? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,
ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এগুলোর নামগুলো তোমরা একটু মনে রাখবে। আর মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার মানে ক্রস করে আরকি, ঠিক আছে? তো মনে করো এই যে কর্কট ক্রান্তি রেখাটা এইভাবে গেছে এইখান দিয়ে। তো মাহি নদী মনে করো এখান থেকে উৎপত্তি হয়েছে, ঠিক এইভাবে আবার মানে কেটে গেছে। তো এইখানে একবার কাট হয়েছে, এখানে একবার কাট হয়েছে। সেটাই বোঝানো হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখা কিন্তু আ রেখাকে মাহি নদী দুবার কাট করেছে, ঠিক আছে? নেক্সট। এবার এই টাইম জোনের সিস্টেমটা তো তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। গুজরাট এবং অরুণাচলের মধ্যে পার্থক্য হচ্ছে ২ ঘন্টা। তবু সারা ভারতে সেম টাইম, আমাদের একটাই টাইম জোন, ঠিক আছে? তো আর টাইম জোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এটাকে শর্টকাটে মনে রাখতে গেলে এইভাবে মনে রাখতে পারো, মকা, MOUCA, ঠিক আছে? মকা। মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? ৫ টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই টাইম জোনটা গেছে। আর এটি উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের উপর দিয়ে গেছে। আর টোটাল হচ্ছে ৫ টি রাজ্যের মধ্য দিয়ে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। এই ক্রমটাকে তোমরা কিন্তু মনে রাখবে যে কোন স্টেটের মধ্যে দিয়ে এই রেখাটা গেছে। ঠিক আছে? নেক্সট দেখো। তো দেখো, ল্যান্ড বর্ডার অফ ইন্ডিয়া, ভারতের স্থল সীমান্ত ভারতের আন্তর্জাতিক সীমান্ত যেসব দেশের সঙ্গে শেয়ার করে, ঠিক আছে? তো প্রথমে রয়েছে বাংলাদেশ ৪০৯৬.৭ কিলোমিটার, সবথেকে বেশি। চীনের সাথে ৩০৮৮ কিলোমিটার, পাকিস্তানের সাথে ৩৩23 কিলোমিটার, নেপালের সাথে ১৭৫১ কিলোমিটার, মায়ানমারের সাথে ১৬৪৩ কিমি, ভুটানের সঙ্গে ৬৯৯ কিলোমিটার, আফগানিস্তানের সঙ্গে ১০৬ কিলোমিটার। এই আফগানিস্তানের এইটা কিন্তু মনে রাখবে, এটা সবথেকে বেশি এক্সামে দেয়। আর বাংলাদেশটা, ঠিক আছে? এই দুটো পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করবে। মোট স্থল সীমান্ত কত? এটা হচ্ছে ১৫,১০৬.৭ কিলোমিটার। কত? ১৫,১০৬ কিলোমিটার, ৬.৬.৭ কিলোমিটার। ১৫,১০৬.৭ কিলোমিটার হচ্ছে মোট স্থল সীমান্ত, ঠিক আছে? এইবার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার শেয়ার। ভারত বাংলাদেশ যে সমস্ত রাজ্যের সাথে সীমানা মানে ভাগ করে সেগুলো হচ্ছে মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো এখানে একটা ট্রিক রিমেম্বার দেওয়া হয়েছে, ম্যাম টেক ওয়াটার, ঠিক আছে? ম্যাম টেক ওয়াটার মানে হচ্ছে ম্যাম, এই যে হচ্ছে ম্যাম টেক মানে ত্রিপুরা, ওয়াটার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু মণিপুর নেই। ম্যাম টেক মানে ওয়াটার মানে যে মণিপুর থাকবে, এটা কিন্তু মণিপুর নেই, ঠিক আছে? মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, ভারতের ৩ দিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত। ভারত ভারত ৩ দিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে? রেড ক্লিফ লাইন হলো সেই সীমান্ত যে বাংলাদেশ এবং ভারতকে পৃথক করে, ঠিক আছে? বাংলাদেশ আর ভারতের মধ্যে কোন লাইন রয়েছে সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। এটা কিন্তু পাকিস্তানের মধ্য দিয়ে, আগে যেহেতু পাকিস্তান ছিল সেই সময় এই রেড ক্লিফ লাইন তৈরি করা হয়েছিল। তো এখন সেটা বাংলাদেশ হয়ে গেছে, সেই কারণে এটাকেও আমরা রেড ক্লিফ লাইন বলবো, ঠিক আছে? ভারত বাংলাদেশের সঙ্গে যে সমস্ত ট্রেন চলাচল করে সেটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতাল এক্সপ্রেস, ঠিক আছে? নেক্সট দেখো, ইন্ডিয়া নেপালের সাথে বর্ডার মানে যে সমস্ত রাজ্যের সাথে শেয়ার করে, এটা ট্রিক রিমেম্বার দেখো, এটা হচ্ছে সুব্বু। সুব্বু মনে রাখবে, তাহলে তোমরা নেপালের সঙ্গে কোন কোন রাজ্যগুলো বর্ডার শেয়ার করছে সেগুলো তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে। সুব্বু এস ফর সিকিম, ইউ ফর উত্তরপ্রদেশ, বি ফর বিহার, আবার বি ফর ওয়েস্ট বেঙ্গল, ইউ ফর উত্তরাখণ্ড, ঠিক আছে? সুব্বু এটা মনে রাখবে। সিকিম, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, ঠিক আছে? সৌগুলি চুক্তি কার মধ্যে হয়েছিল? নেপালের সাথে হয়েছিল কিন্তু, ঠিক আছে? ১৮১৬ সালে স্বাক্ষরিত হয়েছিল, যে ভারত ও নেপালের মধ্যে সীমান্ত রেখা স্থাপন করে সৌগুলি চুক্তি। সৌগুলি চুক্তি কি কারণে হয়েছিল? ট্রেডি অফ সৌগুলি, সীমান্ত রেখা, নেপাল এবং ভারতের মধ্যে যে সীমান্ত রেখা স্থাপন করা হয়েছিল সেটার এই চুক্তির মাধ্যমে করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট, ইন্ডিয়া ভুটান। ইন্ডিয়া ভুটানের মানে এইটা ট্রিক মনে রাখা হচ্ছে বাসা। বাসা মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের মনে থাকছে যে কোন কোন স্টেটগুলো এর সঙ্গে বর্ডার শেয়ার করে। প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে আসাম, তারপরে সিকিম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ। বাসা, বি ফর ওয়েস্ট বেঙ্গল, এ ফর আসাম, এস ফর সিকিম, এ ফর অরুণাচল প্রদেশ, ঠিক আছে? নেক্সট, পাকিস্তানের সঙ্গে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে? এই স্টেটগুলো হচ্ছে আহ, পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে। এখানে ট্রিক তোমরা যেটা মনে রাখবে, জিআরপি, জম্মু কাশ্মীর, লাদাখ। জিআরপি, জম্মু কাশ্মীর এবং লাদাখ। জিআরপি, জম্মু কাশ্মীর এবং লাদাখ, ঠিক আছে? নেক্সট দেখো, র্যাড ক্লিফ লাইন সম্বন্ধে কিছু তথ্য। স্যার সিরিয়াল র্যাড ক্লিফ এই রেখাটি এঁকেছিলেন। এটি সীমান্ত রেখা ভারত পাকিস্তানকে পৃথক করে, একটু আগে যেটা আমি বললাম। লাইন অফ কন্ট্রোল, এটা হচ্ছে সামরিক নিয়ন্ত্রণ রেখা, সামরিক নিয়ন্ত্রণ রেখা যা জম্মু কাশ্মীর বিতর্কিত অঞ্চল। এটা এলওসি কোথায় হচ্ছে? জম্মু এবং কাশ্মীর, ঠিক আছে? ভারত পাকিস্তানের পৃথক করে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী ট্রেন কি কি আছে? সমঝোতা এক্সপ্রেস, থর এক্সপ্রেস, এই দুটোই এখন বন্ধ হয়ে গেছে। তো কিছুদিন আগে খুশবন্ত সিং এর একটা বই বেরিয়েছিল, সেটা হচ্ছে ট্রেন টু পাকিস্তান। এটা অনেকবার এক্সামে এসছে, এটা একটু মনে রাখবে। নেক্সট, ইন্ডিয়া এবং চায়না বর্ডার শেয়ার। চায়নার সাথে বর্ডার শেয়ার করে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এটা মনে রাখবে ভালো করে। নেক্সট দেখো, ইন্ডো চায়না বর্ডার ইজ ডিভাইডেড ইন্টু 3 সেক্টর, ঠিক আছে? 3টে সেক্টরে কিন্তু ইন্ডিয়া এবং চায়নার বর্ডার বিভক্ত আছে। পশ্চিমের দিকে যে সেক্টরটা রয়েছে তাকে বলা হচ্ছে জনসন লাইন, ঠিক আছে? পশ্চিম সেক্টরের রেখা
ভারত চীনের সীমান্ত নির্ধারণ করে। মধ্য সেক্টর, তারপর হচ্ছে পূর্ব সেক্টর। পূর্ব সেক্টরের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে? পূর্ব সেক্টর, ঠিক আছে? যেটা ভারত চীনের সীমান্ত নির্ধারণ করে। পূর্ব সেক্টর ৩ টে সেক্টরে ভাগ আছে। প্রথমটা হচ্ছে জনসন লাইন, মধ্য সেক্টর এবং পূর্ব সেক্টরের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, ঠিক আছে? নেক্সট, ইন্ডিয়া মায়ানমার। মনে রাখার কৌশল দেখো, অরুণামামি, ঠিক আছে? অরুণামামি, অরুণামামি। অরু মানে অরুণাচল প্রদেশ, না মানে নাগাল্যান্ড, মা ফর মণিপুর, মিজোরাম, ঠিক আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এই ৪ টে স্টেটের সঙ্গে কিন্তু টোটাল বর্ডার শেয়ার করে মায়ানমার, ঠিক আছে? ইন্ডিয়া আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে কোন রাজ্যের? এটা হচ্ছে লাদাখ, কেন্দ্রশাসিত অঞ্চল। মানে আফগানিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে। আফগানিস্তান এবং ভারতের মধ্যে সীমান্ত রেখা হচ্ছে ডুরান্ড লাইন, ঠিক আছে? এটাও মনে রাখবে। নেক্সট, ইন্ডিয়া শ্রীলঙ্কা। ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে পক প্রণালী দ্বারা পৃথক করে, ঠিক আছে? সংকীর্ণ জলভাগ। এটি ২টি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং অথবা ২টি স্থলভাগকে পৃথক। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম, এটা ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম, ঠিক আছে? কি জিনিস এটা? এটি একটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত প্রকল্প। ইউনিয়ন বাজেট ২২-২৩, ঠিক আছে? ঘোষণা করা হয়েছে ভারত ও চীন সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়নের জন্য। এগুলো যে নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে বা বর্ডার সাইডে ভারত চীনের সাইডে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেগুলোকে ডেভেলপ করার জন্য কিন্তু এই প্রোগ্রামটা চালু করা হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, ৩টি দেশের সাথে সীমানা ভাগকারী রাজ্য। ৩টি দেশের সঙ্গে সীমানা ভাগ করেছে। প্রথম হচ্ছে সিকিম, নেপাল, ভুটান এবং চীন। ৩টি দেশের সঙ্গে কিন্তু এই রাজ্যটা বর্ডার শেয়ার করে। তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ, ভুটান, চীন, মায়ানমার আর হচ্ছে পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই ৩টের নামই কিন্তু তোমরা মনে রাখবে যে সিকিম, নেপাল, ভুটান চীনের সঙ্গে বর্ডার শেয়ার করে, অরুণাচল প্রদেশ, ভুটান, চীন, মায়ানমার, পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান, বাংলাদেশ, ঠিক আছে? মাত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা ৩টি দেশের সাথে সীমানা ভাগ করে, সেটা হচ্ছে লাদাখ। পাকিস্তান, আফগানিস্তান, চীন। লাদাখের নামটাও মনে রাখবে, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, কিছু অর্গানাইজেশন দেখো। বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন ১৯৬০ সালে স্থাপিত হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে? ডিফেন্স মিনিস্টারের আন্ডারে বিআরও, ঠিক আছে, কাজ করে। ভারতের সীমান্ত অঞ্চল এবং প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের কাজ করে কিন্তু বিআরও, ঠিক আছে? দ্য বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিএডিপি, এটি ভারতের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ১৯৮৫ থেকে ১৯৯০ চলাকালীন চালু হয়, ঠিক আছে? এই ফ্যাক্টগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সীমান্ত, নিকটবর্তী দুর্গম ও অপ্রবেশযোগ্য অঞ্চল বসবাসকারী মানুষের বিশেষ উন্নয়নমূলক চাহিদা পূরণ করা। মানে ডেভেলপ করা, টোটাল মানে বর্ডার সাইডে যে সমস্ত মানুষ যারা বসবাস করে বর্ডার সাইডে, তাদের কিভাবে ডেভেলপ করা যাবে সেই বিষয়ে এই পরিকল্পনা করা হয়েছিল আরকি। পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার সীমান্তবর্তী এলাকায়, ঠিক আছে? নেক্সট, এবার দেখো, অর্গানাইজেশন আন্ডার দ্য সিএপিএফ, মানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, ঠিক আছে? তো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর অন্তর্গত সংস্থাসমূহ কোন সংস্থাগুলো আছে? যেমন ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ১৯৬২ সালে স্থাপিত হয়েছিল। আইটিবিপি যেটাকে আমরা বলি, এটাও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর, মানে হোম মিনিস্টারের আন্ডারে আছে, ঠিক আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। ইন্দো তিব্বত অঞ্চলে চীনের সাথে ভারতের সীমান্ত রক্ষা করে। আর নেক্সট হচ্ছে এসএসবি। এসএসবি কোথায় রয়েছে? এসএসবি নেপাল এবং ভুটানের সাথে ভারতের সীমান্ত রক্ষা করে। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে এই যে মন্ত্রণালয়টা না, এই মন্ত্রণালয়টা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এইগুলো কোশ্চেন এইভাবে দেয় যে কোন মন্ত্রণালয়ের আন্ডারে আছে হচ্ছে এসএসবি, আইটিবিপি বা বিএসএফ, এরকম কোশ্চেন দেবে। তো সেই কারণে এইটা মনে রাখবে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা হোম মিনিস্টার, হ্যাঁ? নেক্সট রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা কোথায় রয়েছে? পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সীমান্ত রক্ষা করে, ঠিক আছে? নেক্সট, এটা স্থাপিত হয়েছিল ১৯৬৫ সালে। আসাম রাইফেল, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তবে এর কার্য নিয়ন্ত্রণ রয়েছে হচ্ছে ডিফেন্স মিনিস্টারের হাতে, ঠিক আছে? অপারেশনাল কন্ট্রোল যেটা রয়েছে সেটা ডিফেন্স মিনিস্টারের হাতে। তো তারপরে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এটি ভারতের সবচেয়ে বড় অসামরিক বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। সিআরপিএফ যেটা রয়েছে, সিআরপিএফ এটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম মিনিস্টারের আন্ডারে রয়েছে, ঠিক আছে? নেক্সট, আইএএফ, ইন্ডিয়ান আর্ম ফোর্স। ইন্ডিয়ান আর্ম ফোর্সের মধ্যে কি রয়েছে? এয়ার ফোর্স, নেভি, আর্মি, ঠিক আছে? এই ৩টে বাহিনী কিন্তু ডিফেন্স মিনিস্টারের আন্ডারে রয়েছে। নকশাল প্রভাবিত এলাকাগুলোকে রেড করিডোরস বলা হয়। নকশাল প্রভাবিত এলাকাগুলোকে কি বলা হয়? রেড করিডোর। 7 ডিসেম্বর ইন্ডিয়ান আর্ম ফোর্স ডে, ফ্ল্যাগ ডে, ঠিক আছে? এটাও মনে রাখবে। নেক্সট, কোস্টাল বাউন্ডারি অফ ইন্ডিয়া, ভারতের উপকূলীয় সীমান্ত। দেখো, ভারতের মোট উপকূলীয় সীমান্ত দৈর্ঘ্য ৭৫১৬ কিলোমিটার, ঠিক আছে? এটা চেঞ্জ হয়েছে। এরপরে ডেটাটা আমি তোমাদের বলে দেবো। এই ডেটাটাও তোমরা জেনে রাখো, কারণ কোন সময় কোন জায়গা থেকে কোশ্চেন দেবে সেটা জানা মুশকিল, ঠিক আছে? সেই কারণে এই ডেটাটাও মনে রাখবে যে ৭৫১৬.৬ কিলোমিটার উপকূলীয় সীমান্ত, ঠিক আছে? এর মধ্যে অন্তর্ভুক্ত মূল ভূখণ্ডের উপকূল রেখা হচ্ছে ৫,৪২২ কিলোমিটার, দ্বীপাঞ্চল হচ্ছে ২,০৯৪.৬ কিলোমিটার, ঠিক আছে? ভারতের উপকূল স্পর্শ করেছে আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। ভারতের ৯টি উপকূলীয় রাজ্য জুড়ে বিস্তৃত। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ২টি দ্বীপগোষ্ঠী, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ, ঠিক আছে? নেক্সট,
লংগেস্ট কোস্ট লাইন অফ ইন্ডিয়া, ভারতের দীর্ঘতম উপকূল রেখা, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ 1912 কিলোমিটার, গুজরাটে রয়েছে 1600 কিলোমিটার। লংগেস্ট যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে 1912 কিলোমিটার হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এটা মাথায় রাখবি, ইউটি এটা, ঠিক আছে। রাজ্য যদি বলে তাহলে 1600 কিলোমিটার গুজরাট। ভারতের ক্ষুদ্রতম উপকূল রেখা হচ্ছে গোয়া, 160 কিলোমিটার, ঠিক আছে। স্টেট ওয়াইজ লংগেস্ট কোস্ট লাইন হচ্ছে গুজরাট, তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ। জিটিএ এটা মনে রাখবে, জিটিএ, জি ফর গুজরাট, টি ফর তামিলনাড়ু, এ ফর অন্ধ্রপ্রদেশ। বিশ্বের সর্ববৃহৎ উপকূলীয় সীমান্ত হচ্ছে কানাডা, ঠিক আছে। এবার ইউনিয়ন টেরিটরি যদি আমরা কথা বলি, ফার্স্ট রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেক্সট লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং দাদরা নগর হাভেলি ও দামন দিউ, ঠিক আছে। নেক্সট দেখো, সি বর্ডার অফ ইন্ডিয়া, ভারতের সমুদ্র সীমান্ত। ভারতের দুটি দেশের সাথে সমুদ্র সীমান্ত ভাগ করে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে কিন্তু সমুদ্র সীমান্ত ভাগ করে ভারতবর্ষ। ভারতের সমুদ্র সীমান্ত অন্তর্ভুক্ত করে পূর্বে হচ্ছে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে আছে ভারত মহাসাগর, ঠিক আছে। গালফ অফ মান্নার, এটি হলো অগভীর সমুদ্র যা ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে, ভারত দক্ষিণ প্রান্তের নিকটে অবস্থিত, ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত, ঠিক আছে এটা। এইবার দেখো, যে ডেটাটা চেঞ্জ হয়েছে আমি বলছিলাম, সেই ডাটাটা এবার একটু দেখে নাও। 29 এপ্রিল 2025 তারিখে ভারতের সরকার ঘোষণা করেছে যে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য পুনরায় গণনা করা হয়েছে। বর্তমানে এর দৈর্ঘ্য 11,098.81 কিলোমিটার। কত? 11,098.81 কিলোমিটার, ঠিক আছে। ফার্স্ট রয়েছে গুজরাট, 2340.62 গুজরাট রয়েছে। এই ডাটাটা সিকোয়েন্স ওয়াইজ এখানে দেয়া নেই, ঠিক আছে। যদি আমরা ফার্স্টে আছে গুজরাট দেখতে পাচ্ছি, তারপরে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এই সিকোয়েন্সটা একটু তোমরা দেখে মনে রাখার চেষ্টা করবে। আর যদি আমরা ইউটিউব বলি তাহলে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট দেখো, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সি, ঠিক আছে। ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সি, সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন 1982 সালে গৃহীত হয়েছিল, কিন্তু 1994 সালে কার্যকর হয়। 82 সালে গৃহীত হয়েছিল, কিন্তু 1994 সালে কার্যকর হয়েছে, ঠিক আছে, এই আইন। এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বের সমুদ্রের ব্যবহার ও সুরক্ষার জন্য নিয়ম ও নির্দেশিকা নির্ধারণ করে। এটি 5টি অঞ্চলে অন্তর্ভুক্ত: ইন্টারনাল ওয়াটার, আভ্যন্তরীণ জলসীমা; টেরিটোরিয়াল সি, সামুদ্রিক জলসীমা; কন্টিজিয়াস জোন, সংলগ্ন অঞ্চল, ঠিক আছে। এক্সক্লুসিভ জোন, যেটা রয়েছে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, ইইজি; হাই সি বা উন্মুক্ত সমুদ্র, ঠিক আছে। এই বিষয়গুলো একটু জানতে হবে। দেখো, টেরিটোরিয়াল লিমিট ইন্ডিয়া, উপকূল রেখার দৈর্ঘ্য নটিক্যাল মাইল এককে পরিমাপ করা হয়। 1 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু 1.852 কিলোমিটার, ঠিক আছে। ভারতের আঞ্চলিক সমুদ্র সীমা উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। আঞ্চলিক সামুদ্রিক সীমা কতটা? 12 নটিক্যাল মাইল, বা ঠিক আছে, 12 নটিক্যাল মাইল হচ্ছে আঞ্চলিক সমুদ্র সীমা। এবার কন্টিজিয়াস জোন, ঠিক আছে, সংলগ্ন অঞ্চল, এটা হচ্ছে টোটাল 24 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। কত? 24 নটিক্যাল মাইল পর্যন্ত। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এইটা বেশিরভাগ এক্সামে আসে। এটা হচ্ছে টোটাল 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, এটা মনে রাখবে। কন্যাকুমারী কন্যাকুমারী হলো ভারতের এমন একটি স্থান যেখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর ও আরব সাগর একত্রিত হয়েছে। এই ফ্যাক্টটাও মনে রাখবে, ঠিক আছে। এবার গালফ এবং বে, এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও। দেখো, গালফ এদিকে, বে এদিকে। গালফ মানে উপসাগর, এটা হচ্ছে বে মানে উপখাত। তো দেখো, গালফ সমুদ্রের এমন অংশ যা স্থলভাগের গভীরে প্রবেশ করে, ঠিক আছে। আর বে হচ্ছে সমুদ্রের এমন অংশ যা আংশিকভাবে স্থলভাগ দ্বারা ঘেরা, ঠিক আছে। আকার সাধারণত বড়, এটা সাধারণত ছোট। গভীরতা বেশি গভীরভাবে স্থলভাবে প্রবেশ করে, এটি তুলনামূলকভাবে কম গভীর। মুখ সাধারণত সংকীর্ণ, এটি মুখ প্রশস্ত। অনেক সময় প্রণালী বা স্থির ধারা সমুদ্রের সাথে যুক্ত, সরাসরি সমুদ্র বা মহাসাগরের সঙ্গে যুক্ত। যেমন উদাহরণ, গালফ অফ মেক্সিকো, বে অফ বেঙ্গল। সব থেকে বড় গালফ হচ্ছে মেক্সিকো, আর বে হচ্ছে বে অফ বেঙ্গল, ঠিক আছে। সাম ইম্পর্টেন্ট ফ্যাক্ট, দেখো, বিশ্বের বৃহত্তম উপসাগর হলো গালফ অফ মেক্সিকো। বিশ্বের বৃহত্তম উপখাত বঙ্গোপসাগর, ঠিক আছে, বে অফ বেঙ্গল যেটা বললাম। সর্বাধিক সংখ্যার রাজ্যের সাথে সীমান্ত ভাগকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। 8টি রাজ্যের সঙ্গে কিন্তু এটা সীমান্ত ভাগ করে, ঠিক আছে। একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। মাত্র একটি রাজ্যের সাথে সীমান্ত ভাগ করা রাজ্য হচ্ছে সিকিম, পশ্চিমবঙ্গের সাথে শুধুমাত্র। আর মেঘালয়, আসামের সাথে শুধুমাত্র সীমান্ত ভাগ করা, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের মনে হয় যে কোন জায়গাটা ইমপ্রুভ করার দরকার, কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো না, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি।